শতকের শেষ ভাগে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের আবির্ভাব হয় এবং তিনি প্রথম দিকে কবিতা লেখা দিয়ে তার সাহিত্য চর্চা শুরু করলেও পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে নাট্যকার হিসেবেই তার কৃতিত্ব সব থেকে বেশি। সেই কারণে তিনি একচেটিয়া ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন এবং বাংলা সাহিত্যকে পরিপুষ্ট করেছিলেন। তার মধ্যেই একটি উল্লেখযোগ্য নাটকের নাম হলো নূরজাহান নামক নাটকটি। সাহিত্যের পথের আজকের পর্বে তাই আমরা নূরজাহান সম্পর্কে কিছু কথা জেনে নেব। আশা করি পরবর্তী আরো কয়েকটি পর্বে আমি নূরজাহান নাটকের খানিকটা মূল্যায়ন করতে পারবো, কারণ তোমাদের মধ্যে অনেকেই এই নূরজাহান নাটক নিয়ে আলোচনার কথা আমাকে বলেছিলে। তাই সাহিত্যের পথের আজকের পর্বে থাকবে নূরজাহানের কাহিনী সম্পর্কে খানিক আলোচনা এবং জাহাঙ্গীরের চরিত্র নিয়ে কিছু কথা। নূরজাহান নাটকের কাহিনীর যে প্রেক্ষাপট সেটি আমরা মোটামুটি ভাবে সকলেই জানি যে ঐতিহাসিক প্রেক্ষাপটে এই যে নাটকটি সেটি গড়ে উঠেছিল। এই নাটকটি গড়ে ওঠার পিছনে দ্বিজেন্দ্রলাল রায়ের নিজের জীবনেরও কিছু ঘটনা উল্লেখ করার মতো। দ্বিজেন্দ্রলাল রায় যখন নূরজাহান নাটকটি রচনা করছেন তখন তার ব্যক্তি ও শিল্পী জীবনের এক বিশাল পর্বান্তর ঘটছে। 1903 সালে তার পত্নী বিয়োগের পর ব্যক্তি জীবনের এক বিরাট পরিবর্তন ঘটে এবং সেটাই প্রভাব পড়ে তার শিল্প মানসে। এই সময়টায় তার জীবনের শেষ 10টি বছর তিনি প্রবলভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু ঠিক এই সময় তিনি তার বিখ্যাত নাটকগুলিও রচনা করে যান। যেমন 1908 সালে আমাদের এই আলোচ্য নাটক অর্থাৎ নূরজাহান প্রকাশিত হচ্ছে। ঠিক একই সময় 1906, 1908 এরকম সময় মেবার পতন, দুর্গা দাসের মতো বিখ্যাত আরো কয়েকটি নাটক রচিত হচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসকে তিনি নিজের মতো করে গড়ে তুলছেন এই নাটকের মধ্যে দিয়ে। তার সঙ্গে সঙ্গে একথাও বলার মতো যে নূরজাহান নাটক কিন্তু আমাদের বাংলা সাহিত্যে ভীষণভাবে উল্লেখযোগ্য একটি নাটক, কারণ নূরজাহানই প্রথম সার্থক নারী চরিত্রমূলক ঐতিহাসিক ট্র্যাজেডি, যা ইতিপূর্বে বাংলা নাটকে আর দেখা যায়নি। দ্বিতীয়ত, স্বদেশী উদ্দীপনার যুগে এমন সার্থক স্বদেশ উদ্দীপনাহীন ট্র্যাজেডি নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল যে কৃতিত্ব দেখিয়েছেন সেটি সত্যি নজরে আসার মতো। তৃতীয়ত, ইতিহাসের উপাদান সঞ্চয়ে এবং সাহিত্যে তার পরিমিত ব্যবহারে নূরজাহান উল্লেখযোগ্যভাবে সার্থক। চতুর্থত, দ্বিজেন্দ্রলালের নিজস্ব ভাষা রীতি ও সঙ্গীতের ব্যবহারও নূরজাহান নাটকে বিশেষ নাট্য সৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর পঞ্চমত, নূরজাহান কেবলমাত্র ইতিহাসের ঘটনার অন্ধ অনুকরণ নয়, বরং নাট্যকার দ্বিজেন্দ্রলালের বিশিষ্ট রস সৃষ্টির উদাহরণ। আমি আগেই বললাম যে নূরজাহান কিন্তু আমাদের বাংলা সাহিত্যের প্রথম নারী কেন্দ্রিক ট্র্যাজেডিমূলক নাটক, যেটা কিন্তু আর অন্য কোনো ক্ষেত্রে কোনো নাটকের ক্ষেত্রে এর আগে লক্ষ্য করা যাচ্ছে না। তিনি যেভাবে নাটকটিকে গড়ে তুলেছিলেন সেই যে দৃষ্টিভঙ্গি সেটাও একেবারে অন্য রকমের ছিল। নূরজাহানকে এখানে কেন একে ঐতিহাসিক ট্র্যাজেডিমূলক নাটক বলা হচ্ছে, তার কারণ হলো যে ইতিহাসের উপাদানকে সংগ্রহ করছেন তিনি একদিকে, যেমন সেই রকম ভাবেই সেই বিষয়বস্তুটাকে একজন নারী চরিত্রের উপরে বসিয়ে তার ট্র্যাজেডি দেখাচ্ছেন। আর এর যে নাট্য বস্তু অর্থাৎ যে নারী কেন্দ্রিক ট্র্যাজেডি বলছি, সেখানে কিন্তু নূরজাহানের যে তার দোষেই যে সে তার জীবনে ট্র্যাজেডি ঘনিয়ে এসেছে এটাই কিন্তু দেখা যাচ্ছে। শেক্সপিয়ারের ট্র্যাজেডির যে লক্ষণ সেটা কিন্তু আমরা এই নাটকে দেখতে পাচ্ছি। কোন রকম কারণ সূত্র যে ট্র্যাজেডিতে থাকে সেটা নূরজাহান নাটকে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার উপরে বর্তাচ্ছে না আমাদের এই নূরজাহান নামক যে নারী চরিত্র, তার উপরেই এটা লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য একে নারী চরিত্র ভিত্তিক এক ঐতিহাসিক নাটক বলা হয়। এর কাহিনী বেশ বড়,
5টি অঙ্কে বিভক্ত, কিন্তু মূল যে কাহিনী সেটা নূরজাহান এবং জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৈরি হলেও এর পেছনে মানে এই কাহিনীর ভিতরে অসংখ্য উপকাহিনী তিনি দেখিয়েছেন। কিন্তু উপকাহিনীগুলো যে নাটকটিকে কোনো রকম ভাবে তার যে গতি সেটাকে নষ্ট করছে তা কিন্তু একেবারেই নয়। তবে নূরজাহান মূলত কেন্দ্রীয় চরিত্র। সম্রাজ্ঞী নূরজাহানের উত্থান এবং পতনের কাহিনী, এই কাহিনীতে নাট্যদ্বন্দ্বের রূপ দেওয়া হয়েছে এবং মূল কাহিনীর সঙ্গে কতগুলি উপকাহিনী ও শাখা কাহিনী এমন ভাবে জুড়ে দেওয়া হয়েছে যাতে নূরজাহানের উচ্চাশা ও তার ফলাফলকে যথাযথভাবে বোঝা যায়। 5টি অঙ্কে বিভক্ত, প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরোটাতেই নূরজাহানেরই উপস্থিতি আমরা দেখতে পাই। প্রথম যে অংশটা সেখানে ঘটনার উপস্থাপনা লক্ষ্য করা যায়, স্বামী শের খাঁর সঙ্গে তার যে সম্পর্ক এবং তার যে জাহাঙ্গীরের প্রতি প্রথম থেকেই একটা মানে তার প্রতি একটা টান, একটা আকর্ষণ কোনোভাবে ছিল, সেটা কিন্তু আমরা এই নাটকের একেবারে প্রথম থেকেই লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে যে খসরুর বিদ্রোহের যে কাহিনী, যে উপকাহিনী, সেটাও প্রথম অঙ্কেই আমরা দেখতে পাই এবং শের খাঁর মৃত্যু এই কাহিনীর যে পট পরিবর্তন ঘটাচ্ছে সেটাও প্রথম অঙ্কেই ঘটে যাচ্ছে। অর্থাৎ কাহিনীর গতি প্রথম থেকেই একটা প্রবল গতি নাটকের দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় অঙ্কে রাইজ অফ অ্যাকশন, অবশ্যই নাটকের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা লক্ষ্য করা যাচ্ছে। এই অঙ্কে খসরুর উপকাহিনী যেরকম বিস্তার লাভ করেছে, সেরকমই খসরুর বিচার কার্যে মহাবাদ খাঁয়ের হস্তক্ষেপ, জাহাঙ্গীরের অন্য পুত্রদের উপস্থিতি ও সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং সর্বোপরি নূরজাহানের একমাত্র কন্যা লায়লার সঙ্গে তার মায়ের যে এক প্রবল বিদ্রোহ এইখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় অঙ্কে শাহজাহান দাক্ষিণাত্য যুদ্ধ যাত্রা করছেন, নূরজাহানের প্ররোচনায় খসরুকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। দাক্ষিণাত্য যুদ্ধে খসরুর মৃত্যু ঘটছে, কৈফিয়ত চেয়ে শাহজাহানকে তলব করা হচ্ছে। নূরজাহান খসরুর পর শাহজাহান এবং পারভেজকে সরাবার জল্পনা করতে থাকছেন যাতে সিংহাসনের উত্তরাধিকার জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র আর তার জামাতা শারিয়াতের ওপর পড়ে, সেদিকে তিনি খেয়াল রাখছেন। অর্থাৎ জাহান আস্তে আস্তে নিজের পতনের দিকে যে এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমরা তৃতীয় অঙ্কেই দেখতে পাচ্ছি এবং এইখানেই পুত্র শোকে কাতর সম্রাজ্ঞী রেবারও মৃত্যু ঘটছে। রেবা চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ এই নাটকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বিচার সভায় শাহজাহানের ব্যবহারে জাহাঙ্গীর ক্রুদ্ধ হন এবং নূরজাহান শাহজাহানের 1 বছরের জন্য কারাবাসের আজ্ঞা দেন। এই অবস্থাতে এই যে আস্তে আস্তে তিনি নিজেও যেরকম জড়িয়ে পড়ছেন এবং অন্যদেরও আস্তে আস্তে পতনের দিকে নিয়ে যাচ্ছেন, সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে নাট্যকার দেখানোর চেষ্টা করছেন এবং এই স্থানে নাট্যদ্বন্দ্ব ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে। তার একটা কারণ হলো লায়লা প্রকাশ্য দরবারে সম্রাজ্ঞী নূরজাহানকে খসরুর হত্যাকারী বলে অভিযুক্ত করছেন। এই জায়গাটাতে এসে আমরা নাটকের একদম মানে চরমতম যে অংশ সেখানে গিয়ে পৌঁছচ্ছি। চতুর্থ অঙ্ক থেকে কিন্তু নাটকের যে গতি তা নিম্নাভিমুখী হচ্ছে। ক্ষমতার শিখরে উঠে নূরজাহান তার শত্রুদের সংখ্যা বৃদ্ধি করে চলছেন। এই অংশে আমরা দেখতে পাবো যে নূরজাহানের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে বিচারাধীন করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হচ্ছে। পঞ্চম অঙ্ক হচ্ছে একটি অঙ্কে গিয়ে আমরা নাটকের সম্পূর্ণ পরিণত রূপটা পাই। বন্দী অবস্থায় নূরজাহান বিশ্বস্ত কাবুলি সেনাদের দ্বারা মহাবাদ খাঁকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হন। প্রতিহিংসায় মহাবাদ সারা রাজ্যে নির্বিচারে কাবুলি হত্যার আদেশ দেন। শেষে কাবুলি ওমরাওদের স্ত্রীদের করুণ মিনতিতে সাড়া দিয়ে এই হত্যালীলা বন্ধ করেন। শেষের যে অংশ সেখানে নূরজাহানের যে ট্র্যাজেডি সেটা প্রবলভাবে ফুটে উঠছে, কারণ আমরা জানতে পারছি যে নিয়তির হাতেই যেন তার পরাজয় ঘটছে। সম্রাট রূপে এই অংশে শাহজাহান মনোনীত হচ্ছেন। শাহজাহান নূরজাহানের জন্য বার্ষিক 10,000 আশরাফি নির্ধারণ করছেন এবং তারই আদেশে বন্দর রাজকে হত্যা করা হচ্ছে। ইতিমধ্যে বন্দর রাজ শরিয়তকে অন্ধ করে দেন এবং শরিয়তের পুত্রকে গলা টিপে হত্যা করেন। নূরজাহান এটা সহ্য করতে পারছেন না, শেষ অবস্থায় তিনি উন্মাদ হয়ে যাচ্ছেন এবং শেষে আমরা দেখতে পাচ্ছি যে লায়লা তার
বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই তার এই উন্মাদগ্রস্ত মায়ের দেখাশোনার ভার নিচ্ছে। এই নাটকের মানে বিষয়টা যেন সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পৌঁছানোর কাহিনী। নূরজাহানের প্রত্যেকটি আচরণ কাহিনী থেকে উদ্ভূত হয়েছে, বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়নি। এই কাহিনী পূর্ণতা পেয়েছে নূরজাহানের মতো চরিত্র, তার অভিপ্রায় এবং ভাষার অভিব্যক্তির মধ্যে দিয়ে। আর মনে রাখতে হবে যে এই নূরজাহান নাটকটি কিন্তু কেবলমাত্র নূরজাহানের কাহিনী বর্ণনা নয়, সে যে ভুলগুলো করেছিল এবং সেটি তাকে যে ট্র্যাজেডির দিকে নিয়ে গেছে, তার মনের ভেতরের যে যুদ্ধ, অর্থাৎ মনের যুদ্ধটাই কিন্তু নূরজাহানের প্রধানতম গল্প। মানে এই ট্র্যাজেডিটাই কিন্তু প্রধান বিষয়, অন্য কোনো কিছুই নয়। নূরজাহানের বাইরের ঘটনা বড় কথা নয়, নূরজাহানের অন্তর্দ্বন্দ্বটাই আসল বিষয়, যেটি এই কাহিনীকে কেবলমাত্র ঐতিহাসিক কাহিনীতে থামিয়ে রাখেনি, হয়ে উঠেছে একটি ঐতিহাসিক মূলক বা ইতিহাসমূলক একটি ট্র্যাজেডিময় কাহিনী, যেটি এই নাটকটিকে এতটা প্রাধান্য দান করতে পেরেছিল। আমি ভেবেছিলাম যে এই পর্বে আমি জাহাঙ্গীরের চরিত্রের আলোচনাটাও করব, কিন্তু আমি ছোট ছোট করে নূরজাহানের এই নাটকের আলোচনাগুলি ছোট ছোট পর্বে রাখতে চাই। সেই জন্য পরের দিনে আমরা এই নাটকের যে ঐতিহাসিকতা মানে ইতিহাসের যে তথ্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করার পরেই তারপর চরিত্র আলোচনা করব। তাই জন্য আজকের এই পর্ব আমি এই অবধি রাখছি, যেখানে কাহিনী বর্ণনা এবং ঐতিহাসিক ট্র্যাজেডি কিভাবে মানে এই নাটকে এসেছে সেই বিষয়ে আলোচনাটুকুই থাক। পরের পর্বে আমরা আরো কিছু আলোচনা আনবো, বিশেষ করে ঐতিহাসিক যে গুণ সেগুলি নিয়ে আলোচনা তো করতেই হয়, এবং চরিত্র হিসেবে জাহাঙ্গীর, নূরজাহান এদের চরিত্রগুলো তো ভীষণ গুরুত্বপূর্ণ। আজ তবে এই পর্যন্তই, পরের একটি পর্বে আবার দেখা হবে নূরজাহান নাটক নিয়ে। এই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আলোচনা আপনারা শুনতে চান। আজ এই পর্যন্তই রইল, তবে ধন্যবাদ।